উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বইছে হাড় কাঁপানো শীত। সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের রেকর্ড 8.5 ডিগ্রি, বিপাকে শ্রমজীবীরা। চরম ভূমিকম্পের ঝুঁকিতে রংপুর বহুতল ভবন নির্মাণে মানা হচ্ছে না নীতিমালা। 8 মাত্রার কম্পনে ব্যাপক ধ্বংসযজ্ঞের শঙ্কা বিশেষজ্ঞদের। 16 সালে সিরিজ অফ ভূমিকম্প দেখেছি এবং রিসেন্টলিও আমরা দেখছি, এবং আমরা জানি যে এই দিকে যে ফল্ট লাইনটা আছে সেখানে এনার্জি স্টোর হচ্ছে এবং যে কোনো মুহূর্তে একটা বড়সড় ভূমিকম্প হতে পারে। বরিশাল পুলিশের বিতর্ক পিছু ছাড়ছে না। নানা অপরাধের শাস্তির আওতায় 400-এর বেশি সদস্য, অপরাধীদের ছাড় না দেওয়ার ঘোষণা। বদলাইনি সাভারের ফুটপাতে চিত্র, রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চলছে চাঁদাবাজি, মাসোহারা পেয়ে নীরব পুলিশ। প্রশাসনের নাগেট ডুবাইতে এগুলি করছে। 100 টাকা করে কারে দিতে হয় না? ওই আছে নেতাগাররা থাকে। ইয়েমেনের রাজধানী সানা ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলা, গাজায় আরও 20 ফিলিস্তিনির প্রাণহানি। এবং আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা খেলোয়াড় তামিম ইকবাল, খেলবেন না চ্যাম্পিয়ন্স ট্রফিও ফেসবুক পোস্টে ঘোষণা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি মারজানা শক্তি। এবারে বিস্তারিত। পৌষের শেষে হাড় কাঁপানো শীত নেমেছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায়, এতে অনেকটাই বিপর্যস্ত জনজীবন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 8.5। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। কুড়িগ্রামে বইছে শৈত্যপ্রবাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও কমেনি ঠান্ডা। এদিকে আজ চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ না থাকলেও শীতের প্রকোপ বেশি। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে নেমেছেন শ্রমজীবীরা। আমরা শীতে খুব কষ্ট পাচ্ছি, গরিব মানুষ, বাড়ি পাচ্ছি, গরিব মানুষ নিয়ে যাই, কষ্ট করছি খুব। ওনা শহরে খুব শীত, শীতে বেরোনোর জন্য, শীতের কারণে বাড়ি বেরোতে আসছে না, খুব কষ্টে আসছে। যারা দিন আনে দিন খায় এদের অবস্থা খুবই খারাপ দেখছি। অন্যান্য বারের চাইতে এবার তো কোনো কম্বল টম্বল অন্যান্য বা কোনো কিছু এদের তো আমরা দেখি না। মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত হন 1 জন। শুক্রবার রাত 9:30টার দিকে গজারিয়ার 2টি নৌযান সংঘর্ষে ঘটনা ঘটে। এই ঘটনায় আহত 3 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়। নিহত 2 জনই জলদস্যু ছিলেন বলে জানা যায়। তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে এ ব্যাপারে এখনও বিস্তারিত জানা যায়নি। মুন্সিগঞ্জে শ্রীনগরে ফৌজদারি মামলার আসামি এক যুবদল নেতাকে গ্রেফতার পর থানা থেকে ছিনিয়ে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার রাতে শ্রীনগর থানায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় দেউলভোগ এলাকা থেকে মারামারির মামলায় গ্রেফতার করা হয় উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য তরিকুলকে। এক পর্যায়ে রাত 10টায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী শ্রীনগর থানায় গিয়ে ওই আসামিকে ছিনিয়ে নেয়। ছিনিয়ে নেওয়া আসামি সহ জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় 28 বছর আগে ভূমিকম্পের রেড জোন হিসেবে রংপুরকে ঘোষণা দেয়। সেই রংপুরে গেল কদিন আগে ইতিহাসে প্রথমবারের মতো ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল। বিশেষজ্ঞরা বলছেন এখানে 8 মাত্রার ভূমিকম্প 1.5 মিনিটের বেশি স্থায়ী হলেই নেমে আসবে ব্যাপক ধ্বংসযজ্ঞ। কিন্তু বহুতল ভবন সহ নানা স্থাপনা নির্মাণে মানা হচ্ছে না আইন। এই অবস্থায় দুর্যোগ নেমে আসলে তাৎক্ষণিক উদ্ধারে নেই পর্যাপ্ত সরঞ্জাম। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। গেল 21 নভেম্বর দুপুরে 3 মাত্রার ভূমিকম্পে হঠাৎ কেঁপে ওঠে রংপুর, যার উৎপত্তি স্থল শহরেই। এমন প্রেক্ষাপটে নগরীতেই 43টি শতবর্ষী ভবনে বসবাস করছেন মানুষজন। ঝুঁকিপূর্ণ এই তালিকায় আছে জেলা প্রশাসন, পুলিশ সুপার সহ সরকারের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তার বাসভবন। এখন যে ধরনের বিল্ডিং হচ্ছে তা তো অস্বাভাবিক। ভূমিকম্প হইল, এই সময় তো মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে।
রংপুরে 2011 সালের 18 সেপ্টেম্বর সন্ধ্যায় প্রায় 1.5 মিনিটের কম্পন হয়, যার মাত্রা ছিল 6.8। 2016 সালের 5 জানুয়ারি ভোরে 2 দফায় 6.7 মাত্রার কম্পনে কেঁপে ওঠে রংপুর নগরী। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূপ্রাকৃতিক অবস্থান ও বিন্যাসের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জোন উত্তর পূর্বাঞ্চল। বাংলাদেশের নিচে টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে রিক্টার স্কেলে 8 মাত্রার ভূমিকম্প হবার খুবই সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রংপুর অঞ্চলে। বড় ভূমিকম্প হওয়ার আগে সাধারণত ছোট ছোট ভূমিকম্পগুলো হয়। রংপুরে অনেক দিন পরেই গত 21 তারিখে 3.1 মাত্রার একটা ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তার মধ্যে সেটা মিন করতেছে যে আমরা হয়তো ঝুঁকির মধ্যে আছি। 2016 সালে সিরিজ অফ ভূমিকম্প দেখেছি এবং রিসেন্টলিও আমরা দেখছি এবং আমরা জানি যে এই দিকে যে ফল্ট লাইনটা আছে সেখানে এনার্জি স্টোর হচ্ছে এবং যে কোনো মুহূর্তে একটা বড়সড় ভূমিকম্প হতে পারে। ব্যাপক ক্ষয়ক্ষতি মোকাবিলায় নিজেদের অবস্থানের কথা জানায় ফায়ার সার্ভিস। নতুন নতুন ইকুইপমেন্ট সংযোগ হচ্ছে এবং জনবল বৃদ্ধির কার্যক্রম চলমান আছে। রংপুরে বর্তমানে সিটি কর্পোরেশনের আওতায় একটা ফায়ার স্টেশন আছে। আমরা আরও 4টা ফায়ার স্টেশন তৈরি করার জন্য ইতিমধ্যে আমাদের অধিদপ্তরে প্রস্তাব প্রেরণ করেছি। নতুন ভবন নির্মাণে শর্ত জুড়ে দেয়া থাকলেও বহুতল ভবন নির্মাণে মানা হচ্ছে না বিল্ডিং কোড। আমরা শুধু অনুমোদন দেই, শর্তগুলো না মানলে অনেক সময় যেটা আমরা কাগজে কলমে যে কিছু আমরা পানিশমেন্ট দিই, যেমন কারো প্ল্যান বাতিল করে দিই। কয়েক বছর আগে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা দুর্যোগ মোকাবেলায় সুপারিশ আকারে একটি প্রস্তাবনা পাঠালেও অগ্রগতি নেই সেই প্রস্তাবনায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত পঞ্চগড়ের জনজীবন। তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, ছিন্নমূল মানুষের জীবনে কি প্রভাব ফেলেছে শীত আমাদের জানাবেন। হিমালয় কন্যা হিসাবে জেলা খ্যাত কিন্তু পঞ্চগড়, এই জেলায় কিন্তু আসলে বরাবরই শীতের তীব্রতা থাকে বেশি, যেই কারণে কিন্তু জনজীবনের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু আসলে লেগেই থাকে। এবারও ব্যতিক্রম নয়। এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা গতকাল 7.3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু রেকর্ড করা হয়েছে। যদি আজকের কথা বলি, আজকে কিছুটা উন্নতি হয়েছে। 8.2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা পঞ্চগড়ে বিরাজ করছে সকাল 9টায়, এমনই তথ্য দিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। আমরা যদি এখন দেখাই আপনাকে যে সকাল 9টা পেরিয়ে গেছে, এর মধ্যে কিন্তু কিছুটা সূর্যের আলো দেখা মিলেছে, যেই কারণে কিন্তু আমরা দেখতেছি যে ঘরমুখো যে মানুষগুলো, সেই মানুষগুলো কিন্তু আসলে শহরে বের হয়েছে, রাস্তাঘাটে বের হয়েছে, জনসমাগম অনেকটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে অসহায় মানুষজনের কষ্টের কিন্তু আসলে শেষ নেই। বিশেষ করে যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে তখন কিন্তু আসলে কনকনে ঠান্ডা, হিমেল বাতাস এবং ঝিরঝির শিশির বিন্দু নেমে পড়ে, যেই কারণে কিন্তু জনজীবনে কিন্তু অনেকটা কষ্ট পেয়ে। এর পাশাপাশি আমরা দেখেছি যে সে সময়গুলো সাধারণত হাট বাজার এগুলো কিন্তু জনশূন্য হয়ে পড়ে, অর্থাৎ অনেক লোক সমাগম অনেকটা কমে যায়। আমরা এখানে যদি আপনাকে একটি তথ্য জানাই যে পঞ্চগড়ে অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল। এর পাশাপাশি আমরা দেখেছি যে চা শ্রমিক, পাথর শ্রমিক এবং বালু শ্রমিক প্রায় 30 থেকে 35 হাজার শ্রমিক আছে, যারা ভোর হলেই কিন্তু আসলে কাজের সন্ধানে বের হয়। এবং বর্তমানে এমন একটি পরিস্থিতি রয়েছে যে আসলে কনকনে শীত, ঘন কুয়াশার কারণে কিন্তু তাদের যে নির্দিষ্ট সময় সেটি বের হতে পারছে না, যেই কারণে কিন্তু তাদের দৈনন্দিন যে আয় সেটি অনেকাংশে কমে গেছে বলে আমার জানিয়েছে। এদিকে আমরা কথা বলেছিলাম ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক কথা বলেছিলাম। এগুলো আমাকে যেমন তথ্য জানিয়েছে যে আসলে তাদের যে দৈনন্দিন আয় সেটি অনেকাংশে কমে গেছে। আমরা দেখেছি যে খোঁজ নিয়েছি হাসপাতালগুলোতে প্রত্যেকখানে শীতজনিত যে রোগ, সেই রোগের প্রাদুর্ভাব কিন্তু অনেকটা বেড়ে গেছে। বিশেষ করে আমরা দেখেছি যে এই শীতজনিত রোগে এই মৌসুমে কিন্তু এক শিশুর মৃত্যুর খবর আসলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন। এর পাশাপাশি আমরা খবর নিয়েছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে এই শীত যেটি কুয়াশা পড়ছে এতে তেমন কোনো ক্ষতি হবে না, তবে এর থেকে বেশি হলে কিন্তু আসলে ক্ষতি করবে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বাবু, আপনাকে ধন্যবাদ।
খাঁটির রস কিনতে অনেকের ভরসার জায়গা শরীয়তপুরের দাঁতপুর বাজার। ভোর থেকেই ক্রেতা বিক্রেতার সমাগমে মুখরিত থাকে এই বাজার। বিস্তারিত জানাবেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। কনকনে শীত ও হিমেল হাওয়ার মাঝেও খেজুর গাছের রস খাওয়ার জন্য শহর থেকে গ্রামে ছুটে আসছেন রস পিপাসুরা। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের আঙ্গারিয়া ইউনিয়নের দাঁতপুর বাজারে। এ বাজারে কিন্তু কাকডাকা ভোরের আগেই গ্রামের যেই গাছিরা রয়েছে তারা কিন্তু রস নিয়ে এ বাজারে উপস্থিত হন রস বিক্রয়ের জন্য। এখানে প্রতি হাড়ি রস বিক্রয় হয় 350 থেকে 400 টাকা দরে। পাশাপাশি কলসিতেও কিন্তু তারা রস নিয়ে আসেন। এখানে প্রতি কলসি রস বিক্রয় হয় 1000 টাকা থেকে 1400 টাকা দরে। এখানকার যারা রস পিপাসুর লোকজন রয়েছে তারা কিন্তু এখানে দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন রস খাওয়ার জন্য, কারণ এ বাজারে আসলেই নাকি রস পাওয়া যায়। এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি বাইকে করেও কিন্তু অনেকে এখানে রস খেতে এসেছেন। আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আসলে আপনি কোথা থেকে রস খাওয়ার জন্য এসেছেন এবং এ বাজারেই কেন আসছেন? আসসালামু আলাইকুম, শুভ সকাল আপনাকে এবং শুভ সকাল আপনার চ্যানেলকে। আমি সুদূর নারায়ণগঞ্জ থেকে এসেছি, সাথে আমাদের বড় ভাই ব্রাদাররাও এসেছে কালকে হাইস ক্যারি করে। মূলত শুনেছি শরীয়তপুরের দাঁতপুর নামে একটা জায়গা আছে, সেখানে প্রচুর রস বেচা বিক্রি হয়। মূলত এখানে অরিজিনাল রসটাই পাওয়া যায় বিধায় এখান থেকে রস নিতে এসেছে এবং খেতে এসেছে এবং ভাই ব্রাদাররা খেলে খুশি হবে। কিছু ফ্রেন্ডের থেকে শুনলাম যে নতুন হাটের রসের পাওয়া যায়, মানে আগে হইতেছে আমরা দুধ বাজারে যেরকম দুধ পাওয়া যায় হাড়িতে হাড়িতে বা কলসে, সেম ওই রকম কিছু ভিডিও তো দেখলাম, তো এই জন্য হচ্ছে আশা আর কি দেখতে। তো এখানে যারা রস পিপাসুরা রয়েছেন শুধু তারা রস খেতে আসেন না, পানির পাত্রতেও করেও কিন্তু প্রিয়জনদের জন্য এবং স্বজনদের জন্য রস এখান থেকে নিয়ে যায়। এই ছিল শরীয়তপুরের দাঁতপুর নতুন হাট বাজার থেকে রস খাওয়ার সর্বশেষ সংবাদ। দেশের নতুন যাত্রায় প্রয়োজন অরাজনৈতিক ঐক্য। তরুণ মেধাবীদের সুযোগ সৃষ্টি করতে ক্রীড়াঙ্গন নিয়ে নতুনভাবে কাজ করবে বিএনপি, এমনটি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রে ফিরতে নির্বাচনী প্রথম সংস্কার আর বিএনপি জামায়াতের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়নি বলে জানান আরেক নেতা নজরুল ইসলাম খান। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমমনা জোটের সাথে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। বলেন, বিএনপির সঙ্গে জামায়াতের কোনো দূরত্ব তৈরি হয়নি। এমন কোনো দূরত্বর কিছু নাই। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো আর কি যে ভাই কথাটা ঠিক না, আমরা সবাই দেশপ্রেমিক। দুপুরে 15 বছর যুক্তরাষ্ট্রে থাকা বিএনপির নেতৃবৃন্দের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, খালেদা জিয়ার বিদেশে যাত্রাকে কেন্দ্র করে কেউ যদি -2 ফর্মুলার কথা চিন্তা করে তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। এ সময় তিনি আরো বলেন, গণতন্ত্র ফেরাতে নির্বাচনী হবে প্রথম সংস্কার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যেখানে দাঁড়িয়েছে, সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান আজকে বাংলাদেশে। বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে, থাকবে। এখানে -2 কথা যারা বলে এগুলো তাদের, অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না, আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। এদিন বিকেলে রাজধানীর মিরপুরে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় ক্রীড়া অঙ্গন দলীয়করণের কারণে বঞ্চিত হয়েছে দেশের মেধাবী তরুণরা। তিনি আরো বলেন, দেশের নতুন যাত্রায় প্রয়োজন অরাজনৈতিক ঐক্য। আমাদের সঙ্গে, আমাদের দলের সঙ্গে, আমাদের রাজনীতির সঙ্গে যে নির্মল বিনোদন, ক্রীড়া, সাংস্কৃতিক জগৎ, ক্রীড়াঙ্গন, এটার কিন্তু একটা ওতপ্রোত সম্পর্ক আছে। কালচারাল যে ডেভেলপমেন্ট, সেটা আমাদেরকে করতে হবে। তরুণরা যারা বিপথে না যায়, তারা যেন মাদক অন্যান্য যে অপরাধ জগতের সঙ্গে জড়িত না হয়, তারা যেন মাঠে আসে। তরুণ মেধাবীদের সুযোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সত্যিকার অর্থে সমৃদ্ধ ও আন্তরিক বাংলাদেশ বিনির্মাণ করতে চান বলেও জানান বিএনপি মহাসচিব। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে বিকেলে বঙ্গবন্ধু মেডিকেলে হামলায় আহত গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানকে দেখতে গিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি রাজনীতি করতে হয় তাহলে শেখ হাসিনাকে বিদায় করার প্রয়োজন ছিল না।
রাজনীতি করতে চাইলে পরস্পরের প্রতি সম্মান রেখে রাজনীতি করতে হবে। এ সময় তিনি গুটি কয়েক মানুষের কথায় নয়, দেশ জনগণের কথায় চালাতে হবে বলে উল্লেখ করেন। পরে ফারুক হাসানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আমির খসরু। এদিকে 24 ঘন্টার মধ্যে ফারুক হাসানের ওপর হামলাকারীদের গ্রেফতার করা না হলে নিম্ন আদালত ঘেরাওয়ের আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আরেকজনের মতকে রেসপেক্ট করতে হবে, সেটি আগামী দিন রাজনীতি আমরা চাই বাংলাদেশ। এবং জনগণের হচ্ছে শেষ কথা। আমরা কিছু লোক এখানে বলছি কিছু সিদ্ধান্ত নিয়ে এই দেশ চলবে না, জনগণের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে। জনগণের মালিকানার জন্য আমরা যুদ্ধ করেছি না, তার মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের সিদ্ধান্ত নিয়ে দেশ চলতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার দাবি করছে, অন্যথায় যে বিচারক এদের জামিন দিয়েছে তার পদত্যাগের জন্য আমরা নিম্ন আদালত প্রয়োজনে ঘেরাও করব। এদিকে জুলাই আন্দোলনে অংশীদার রাজনৈতিক দলগুলোকে বিভেদ ভুলে ঐক্য করার আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অত্যাবশ্যকীয় সংস্কার শেষে শীঘ্রই নির্বাচনের দাবি জানান তিনি। শুক্রবার দুপুরে গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াত সেক্রেটারি বলেন, যারা সংস্কারের সহযোগিতা না করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা সুষ্ঠু নির্বাচনে পরাজয়ের ভয় করেছেন অথবা তারা জাল ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। তিনি বলেন, জামায়াত ইসলাম ভোট চুরিতে বিশ্বাসী নয়, তাদের দলে এসব করার মতো কেউ নেই। একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ করতে চাই। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। প্রয়োজনীয় সংস্কার সেরে একটা অবাধ নির্বাচনের পরিবেশ তৈরিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আরও 6 বেওয়ারিশ মরদেহের সন্ধান পেয়েছে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা। বলেন, শাহবাগ থানা থেকে পাওয়া তথ্য বলছে এখনও ঢাকা মেডিকেলের হিমঘরে আছে 6 আন্দোলনকারীর মরদেহ, যা নিশ্চিত করেছে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর। ময়নাতদন্তে এদের মধ্যে 5 জন আঘাতে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। এ সময় কারো পরিবারের সদস্য মিসিং থাকলে 0162132418 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের নেতারা। শাহবাগ থানা নিশ্চিত করেছে যে লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। 5 জনের, এখানে যে 6টার মধ্যে 5 জনের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে আঘাতজনিত কারণে মৃত্যু, আর 1 জনের যে এনামুল তার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ডিজিজ উপর থেকে নিচে পড়ে মৃত্যু। আর মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে বলে তারা জানিয়েছে এবং মৃতদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক হিমাগারে সংরক্ষিত আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের। ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি তরুণ প্রজন্মকে আটকে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শুক্রবার ভোলায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে জনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি আন্দোলনের শহীদদের পরিবারের খোঁজ খবর নেন। এদিন বরিশালেও জনসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র নিয়ে জনসংযোগ করছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার বরিশালে 6 দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়। নগরীর নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শুরু হওয়া কর্মসূচিতে অংশ নেন নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা আলম মিতু। বলেন, জুলাই আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের স্বীকৃতির জন্যই নেওয়া হয়েছে জনসংযোগ কর্মসূচি। সরকারের পক্ষ থেকে একটা ঘোষণাপত্র দরকার বা একটা সম্মতি দরকার, সমর্থন বা স্বীকৃতি দরকার। এই স্বীকৃতির জন্যই আমরা ঘোষণাপত্রের যে লিফলেট বিলি করার যে প্রোগ্রাম নিয়েছি, এটাই সরকার তো অলরেডি সম্মতি জানিয়েছেন। এদিন ভোলায়ও জনসংযোগ করা হয়। অংশ নেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বলেন, ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি তরুণ প্রজন্মকে আটকে রাখতে পারবে না। বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশার কথাও জানান তিনি। আগামীর এই নতুন বাংলাদেশে
আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছে একটু কথা মনে রাখবেন, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি কোনো অপশক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না। তাই আপনাদের প্রতি সংগ্রামী অনুরোধ, আগামীর এই বাংলাদেশে, আগামীর এই ভোলায় আপনারা আপনাদের জায়গা থেকে যে কোনো যৌক্তিক দাবিতে আপসী মনোভাব দিয়ে রাজপথে থাকবেন, যৌক্তিক উপায়ে সকল দাবি উপস্থাপন করবেন। আপনাদের যে কোনো যৌক্তিক দাবিতে আমরা আপনাদের সাথে থাকবো। সে পর্যন্ত আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে, হয় লড়াইয়ের সংগ্রামে অথবা রাজপথের বিষয়ে। ইনকিলাব জিন্দাবাদ। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জসিম সহ অন্য শহীদের বাড়ি গিয়ে পরিবারের খোঁজ খবর নেন সার্জিস আলম। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সহ ভোলার সমন্বয়করা। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিতর্কিত কর্মকাণ্ড যেন পিছু ছাড়ছে না বরিশাল পুলিশের। মাদক সংশ্লিষ্টতা থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় অভিযুক্ত হয়ে 2 বছরে 400-র বেশি পুলিশকে শাস্তির আওতায় যেতে হয়েছে। একদিকে সুশীল সমাজ বলছে শুদ্ধাচার প্রয়োজন পুলিশ সদস্যদের, অন্যদিকে পুলিশ প্রশাসন বলছে পরিবর্তিত প্রেক্ষাপটে সদস্যদের শৃঙ্খলা বোধ বাড়াতে অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না। বরিশাল থেকে শাকিল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা ফ্রোজ। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েন পুলিশ সদস্যরা। ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে সারা দেশেই পুলিশ সদস্যদের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা। একই চিত্র বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশেরও। গত 2 বছরে দুর্নীতি, মাদক সংশ্লিষ্টতা সহ নানা অপরাধে জড়িত থাকায় 412 জন পুলিশ সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে 173 জন মেট্রোপলিটন এবং 239 জন জেলা পুলিশ সদস্য। সুশীল সমাজ বলছে দীর্ঘ সময় একই স্থানে দায়িত্বে থাকায় পুলিশ কর্মকর্তাদের মধ্যে অপরাধ বাড়ছে। আর আইনজীবীদের দাবি ব্যক্তি স্বার্থে অপরাধে জড়িয়ে পড়ছে পুলিশ সদস্যরা। যারা সুবিধা নিতে চায় তাদের সাথে পুলিশের কিন্তু একটা সখ্যতা গড়ে ওঠে এবং দীর্ঘদিন এক জায়গায় থাকার ফলে তারা তাদের পেশাদারিত্ব হারায়। কিছু কিছু পুলিশ সদস্য ব্যক্তি স্বার্থে এই দুর্নীতির সাথে, এই অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে। এ বিষয়ে পুলিশ প্রশাসন বলছে কোনো ব্যক্তির দায় প্রতিষ্ঠান নেবে না। আর পরিবর্তিত প্রেক্ষাপটে পুলিশকে ঢেলে সাজাতে ও শৃঙ্খলাবোধ বাড়াতে অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না। ব্যক্তির দায় যে প্রতিষ্ঠান নেবে না এটা খুবই স্বাভাবিক এবং সব ক্ষেত্রেই এটাই প্রযোজ্য। তো পুলিশের ক্ষেত্রে আর ব্যতিক্রম নয়। যারা দোষ করেছে তারা শাস্তি পাবে, এটাই সবার কাম্য এবং পাচ্ছে। প্রভাবমুক্ত পরিবেশ যদি আমরা করতে পারি, যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে দেশ চলছে, অন্তর্বর্তী সরকার ছাত্র জনতা গণঅভ্যুত্থানের পরে সংস্কার কমিশন কাজ করছে। সংস্কার যদি সকল ক্ষেত্রে হয়ে যায়, আমরা আশাবাদী যে পুলিশ যদি প্রভাবমুক্ত থাকতে পারে তাহলে পুলিশের উপর অর্পিত দায়িত্ব সততা পালন করা সম্ভব হবে। বরিশালে শাস্তিপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে 193 জন সাব ইন্সপেক্টর আর কনস্টেবল পদমর্যাদার আছেন 101 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পরেও সাভারের ফুটপাতে আগের মতোই চলছে চাঁদাবাজি। আর এসব হচ্ছে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে। একটি রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চলা এসব চাঁদাবাজির লাগাম টেনে ধরবে কে, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সাভারবাসীর মাঝে। সহকর্মী দেওয়ানি মনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। সাভার বাজার বাসস্ট্যান্ড, হেমায়তপুর, নবীনগর, আশুলিয়া, পল্লীবিদ্যুৎ ও রপ্তানি এলাকায় এভাবেই ফুটপাতে দোকান বসিয়ে চলছে রমরমা চাঁদাবাজি। প্রতিদিন দোকান ভেদে তোলা হচ্ছে 100 থেকে 1000 টাকা পর্যন্ত চাঁদা। বিগত দিনে এসব এলাকায় চাঁদাবাজি করত পতিত আওয়ামী লীগের কর্মীরা। তবে 5 আগস্টে স্বৈরাচারের পতনের পর চাঁদাবাজির হাত বদল হয়েছে। আগের মতোই চাঁদাবাজিতে মেতে উঠেছে একটি রাজনৈতিক মহল। প্রশাসনের নাকের ডগায় এসব চাঁদাবাজি অব্যাহত থাকলেও নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ। 100 টাকা করে কারে দিতে হয়? এটা ওই আছে নেতাগাররা থাকে, রাতের দিকে এসে সব থেকে টাকা তুলবে, নিয়ে তারপরে যায় 200, 100, 150, 50 যার কাছে যা নিতে হবে। দৈনিক 110 টাকা ধরেন কারেন্ট বিল, লাইট বিল যায়। আপনার এই দোকানে প্রতি মাসে কত টাকা দিতে হয় সেটা বলে?
ওই তো 2100 টাকা যায়। সড়ক মহাসড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনার কারণে পথচারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। একই সঙ্গে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। সবকিছু জেনেও নিশ্চুপ প্রশাসন। এই ফুটপাতগুলো থাকার কারণে আমরা দেখা যায় ফ্রিলি হাঁটতেও পারতেছি না রাস্তায়। প্রশাসনের নাগের ডুগাইতে এগুলি করছে। প্রশাসন যদি বলে তাহলে কি এরা করতে পারে এসব? ফুটপাত যে এখানে বসায় রাখছে এর জন্য কি হচ্ছে যানজটের সৃষ্টি হয়ে যাচ্ছে রাস্তায়। ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে লোক দেখানো অভিযান চালানো হয়। তবে উচ্ছেদের মাত্র কয়েক ঘন্টার মধ্যে ফুটপাত ফির আগের রূপ নেয়। এসব বিষয় নিয়ে কথা বলতে রাজি হননি টেনানী ফাঁড়ির ইনচার্জ ও সাভার থানার ওসি কেউ। তবে ফুটপাত দখলমুক্ত করা ও চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা সাভারটাকে একটি স্বস্তির জায়গায় নিয়ে যেতে চাই, মানুষের যান চলাচলকে একটি স্বস্তির জায়গায় নিয়ে যেতে চাই। সেই কারণে উপজেলা প্রশাসন, সাভারের পৌর প্রশাসক এবং ঢাকা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে আমরা এই অভিযান অব্যাহত রেখে যাব। ফুটপাত দখলমুক্ত করতে দ্রুত প্রশাসনের কঠোর উদ্যোগ দেখতে চান সাভারবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।